বন্ধুরা, চলে এসেছি দিল্লির প্রধান আকর্ষণীয় পর্যটন স্থল লালকেল্লাতে, যেখানে প্রতি বছর ভারতের প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করেন। এই লালকেল্লাতেই জওহরলাল নেহেরু 1947 সালে ভারতের স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। এটি 1648 খ্রিস্টাব্দে বানিয়েছিলেন সম্রাট শাহজাহান। পাশেই রয়েছে 15ই আগস্ট পার্ক। এটা স্বাধীনতা দিবস উপলক্ষে এই পার্কের ভেতরেই কিন্তু বসবার আসন তৈরি হয় এবং প্রধানমন্ত্রী যিনি যখন ক্ষমতায় থাকেন, তিনি এই লালকেল্লার উপর থেকে স্বাধীনতার পতাকা উত্তোলন করেন। পাশে দেখতে পাচ্ছেন মেলা বসেছে, রীতিমতো জমজমাট এই অঞ্চলটা থাকে সব সময়। বহু দেশি বিদেশি পর্যটক এখানে প্রতিদিন এই লালকেল্লা দর্শনের জন্য আসেন। আপনারা এসে লালকেল্লার বাইরে থেকেও বিনা পয়সায় দর্শন করে যেতে পারেন, অথবা 35 টাকা করে টিকিট কেটে আপনারা লালকেল্লার ভিতরে সেখানে দেওয়ানি আম, দেওয়ানি খাস, এছাড়াও আরো অনেক দর্শনীয় স্থান রয়েছে, সেইগুলো ঘুরে দেখতে পারেন। রেড ফোর্টের ভিতরে কিন্তু লাগেজ সহ আপনাদের কিছুতেই অ্যালাউ হবে না। আপনাকে লাগেজ এখানে পাশে টিকিট কাউন্টারের পাশে থাকা ক্লোক রুমে রেখে তবে যেতে হবে। লাগেজ প্রতি 2 টাকা করে ওরা নেয়। ক্লোক রুম থেকে একটা টোকেন দেবে আপনাকে, সেই টোকেন নিয়ে ব্যাগটা রেখে আপনাকে প্রবেশ করতে হবে। আবার বেরিয়ে এসে এই টোকেন জমা দিয়ে আপনাকে লাগেজটা নিয়ে নিতে হবে। তো ছোট যদি এরকম হ্যান্ডব্যাগ হয় সেক্ষেত্রে আপনাকে অ্যালাউ করবে, কিন্তু বড় পিট ব্যাগ, ব্যাকপ্যাক যেগুলো হয় সেগুলো কিন্তু কোনোভাবে অ্যালাউড না। চাইলে অনলাইনে টিকিট কেটে আসতে পারেন। অনলাইনে টিকিট কিন্তু 35 টাকা করে। এই টিকিট কাউন্টার থেকে অফলাইনে আপনারা টিকিট কেটে নিতে পারেন। পাশেই রয়েছে ক্লোক রুম, এখানে লাগেজ রেখে আপনারা ভিতরে প্রবেশ করুন। এইটা হচ্ছে এন্ট্রি। ভেতর দিয়ে এন্ট্রি হচ্ছে, চেক হয়, চেক করে ভালোভাবে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে আপনাদের ওখান দিয়ে এন্ট্রি হয়ে লাহোরি গেট দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। এই যে ভেতরে চেকিংয়ের পর লাহোরি গেটের দিকে এগিয়ে চললাম। এই গেট দিয়েই এখন প্রবেশ হয়। বহু ফরেনার আপনারা দেখতে পাচ্ছেন এই রেড ফোর্ট দেখতে কিন্তু আসেন। এটা হচ্ছে লাহোরি গেট। এই লাহোরি গেট দিয়েই মেইনলি এখন এন্ট্রি হয়। দিল্লি গেটটা ওইদিকে আছে, লাহোরি গেট দিয়েই এন্ট্রি এবং এক্সিট। শাহজাহান এবং তার পরবর্তী অনেক মুঘল সম্রাট এখানেই এই রেড ফোর্টকেই তাদের প্যালেস বানিয়েছিলেন। ফলে রেড ফোর্টের সুরক্ষার জন্য এই চারিদিকে দেখতে পাচ্ছেন যে পরীক্ষা কাটা আছে। যমুনার জল এই পরীক্ষার মধ্যে দিয়ে প্রবেশ করত, ফলে সহজেই কিন্তু রেড ফোর্টকে অ্যাটাক করা সম্ভব ছিল না। আর এর পাশেই রয়েছে যে ডায়াস, এখানেই প্রতি বছর 15ই আগস্টের দিন প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সুবিশাল এই গেটের পাশে লক্ষ্য করলাম রয়েছে একটি কামান। গেট দিয়ে ধীরে ধীরে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই ডান দিকে প্রথমে চোখে পড়ল প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের বক্তৃতা দেওয়ার সেই ডায়াস, এবং অপরদিকে সেই রাজকীয় লাহোরি গেট। অপূর্ব সুন্দর রেড স্যান্ডস্টোনে তৈরি পার্সিয়ান আর্কিটেকচারের অপূর্ব নিদর্শন এই লাহোরি গেট। লাহোরের দিকে মুখ করে আছে বলেই এর নাম লাহোরি গেট, অর্থাৎ এই গেটটি পশ্চিম দিকে মুখ করে রয়েছে। প্রধানমন্ত্রী বক্তৃতা দেওয়ার ডায়াস এবং লাহোরি গেটের মাঝখানে দেখুন কি বিশাল একটা ফাঁকা স্পেস রয়েছে। আমরা যখন বাইরের থেকে দেখি তখন কিন্তু কোনোভাবেই বোঝার উপায় নেই
মাঝখানে এতটা স্পেস আছে। যাই হোক, পার্সিয়ান আর্কিটেকচারের অপূর্ব নিদর্শন এই লালকেল্লা। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল মিনা বাজার। 1646 খ্রিস্টাব্দে শাহজাহান পেশোয়ারে গিয়ে পেশোয়ারে এই ধরনের একটি কভার দেয়া বাজার লক্ষ্য করেন। সেই বাজারের অনুকরণে তিনি নির্দেশ দেন এই রেড ফোর্ট চত্বরে এন্ট্রান্সের কভার দেওয়া এই ধরনের একটি বাজার তৈরি করবার। সেই মতোই কাজও শুরু হয়। সেই সময় এটির নাম ছিল চাট্টা চক, অর্থাৎ কভার্ড বাজার। এই চাট্টা চক এক্সক্লুসিভলি বানানো ছিল সম্রাটদের ফ্যামিলি মেম্বারদের বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিক্রির উদ্দেশ্যে। এখানে বহু মূল্যবান বিভিন্ন সিল্কের জিনিসপত্র পাওয়া যেত, ভেলভেট পাওয়া যেত, গোল্ড এবং সিলভারের বিভিন্ন জুয়েলারি পাওয়া যেত, জেমস এবং প্রিসিয়াস স্টোনের তৈরি অনেক অলংকারও এখানে পাওয়া যেত, যা সেই সময়ের সম্রাট পরিবারের লাক্সারি টেস্টকে বয়ান করে। এই মিনা বাজারকে আজকে আমরা যে রূপে দেখি, এর কিন্তু সামান্য কিছু মডিফিকেশান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে করা হয়েছে। ফলে এখানে আলোর প্রবেশ ওই মার্কেট কমপ্লেক্সগুলোতে একটু কমই হয় এখন। আগে ন্যাচারাল লাইট অনেক পরিমাণে আসতো, কিন্তু এই ডাবল স্টোরেড যে মার্কেট কমপ্লেক্স, এখানে পরবর্তীকালে ইট দিয়ে গেঁথে দেওয়ার জন্য পিছন দিকটা আলো সেইভাবে ন্যাচারালি আর প্রবেশ করে না। মাঝখানে দেখবেন এরকম একটা ফাঁকা স্পেস আছে, ঠিক হাফওয়েতে মাঝামাঝি একটা জায়গায়, দুদিকে মার্কেট রয়েছে, তার মাঝামাঝি অঞ্চলে এরকম একটা ফাঁকা জায়গা রয়েছে যেখানে প্রচুর পরিমাণে আলো প্রবেশ করে। অপূর্ব সুন্দর প্ল্যানিংয়ে তৈরি এই মার্কেট। এখানে 32টা আর্চ রয়েছে এবং এই প্রত্যেকটা আর্চের তলায় একটা করে ডাবল স্টোরিড শপ রয়েছে। বর্তমানে মিনা বাজারে মূলত হ্যান্ডিক্রাফট, বিভিন্ন রকম অর্নামেন্টস, শোপিস, বাচ্চাদের খেলনা এবং ট্যুরিস্টদের বিভিন্ন সুভেনিয়ার, এই ধরনের জিনিসই এই মার্কেট কমপ্লেক্সে বেশি বিক্রি হয়। আমি এখন রয়েছি রেড ফোর্টের ভিতরের মিনা বাজারে, বিখ্যাত সেই মিনা বাজার। আসুন, এখানে হ্যান্ডিক্রাফটের জন্য বিখ্যাত এই মিনা বাজারটিকে একবার ঘুরে দেখা যাক। ভিতরে রয়েছে মিনা বাজার, সেখান থেকে বিভিন্ন রকম উপহার সামগ্রী আপনারা কিনে নিয়ে যেতে পারেন। এখানে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রকম শল এবং স্টোল পাওয়া যাচ্ছে। বিভিন্ন হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র আপনারা এই মিনা বাজার থেকে কিনে নিয়ে যেতে পারেন। দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কারুকার্যময়, অসম্ভব সুন্দর হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র এখানে পাওয়া যাবে। একটা সুন্দর ওপেন স্পেস রয়েছে মিনা বাজারের মাঝখানে, যা ন্যাচারাল লাইট এই জায়গাকে প্রবেশ করতে সাহায্য করছে। এখানে আপনারা সব রকম জিনিসপত্র পাবেন, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে হ্যান্ডিক্রাফটের জিনিস পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে। চলে এসেছি নহবতখানার সামনে। এটা রয়েছে ঠিক মিনা বাজারের ঠিক উল্টো দিকে। রেড ফোর্টের আপনারা লাহোরি গেট দিয়ে যদি ঢোকেন, মিনা বাজারের ঠিক একই অ্যালাইনমেন্টে রয়েছে নহবতখানা। এরই পেছনে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ানি আমের বিল্ডিংটি, ওটা তৈরি হয়েছে রেড স্যান্ডস্টোন দিয়ে। এবং এই নহবতখানাটা ওপরে নহবত বসতো, যেটা এখন বন্ধ আছে আপাতত। তার পিছনেই আপনারা দেখতে পাবেন দেওয়ানি আমের পিছনেই রয়েছে দেওয়ানি খাস, এছাড়াও মতি মসজিদ, রংমহল এবং মুমতাজ মহল। এইগুলো প্রত্যেকটি একই অ্যালাইনমেন্টে একই লাইনে তৈরি করা আছে, একই সরলরেখায় আপনারা পরপর দেখতে পাবেন এটা আছে। পিছনের গুলো আবার অপোজিট ডাইরেকশনে তৈরি করা আছে। বিদেশি পর্যটকদেরও দেখতে পেলাম বিয়ের ফটোশ্যুট করতে এই লালকেল্লার ভিতরে। এই বিল্ডিংগুলোর ভেতরে রেড ফোর্টের হিস্ট্রি 360 ডিগ্রি অডিও ভিজুয়াল মিডিয়ামের মাধ্যমে দেখানো হয়, চাইলে এগুলো দেখে আসতে পারেন।
আসুন নহবতখানার ভিতরটা একটু ভালো করে ঘুরে দেখি। মুঘল আর্কিটেকচারের অন্যতম একটি নিদর্শন এই লালকেল্লা। সেই লালকেল্লা চত্বরে তৈরি হওয়া নহবতখানার অন্দরমহলটা দেখুন, কি সুন্দর ডিজাইন করা এই ভেতরের আর্চগুলো। অপূর্ব সুন্দর যে স্থাপত্য রুচি মুঘলরা আমাদের উপহার দিয়েছে, তার অন্যতম একটা নিদর্শন এই রেড ফোর্ট কমপ্লেক্সের প্রত্যেকটা বিল্ডিং। সবুজ কার্পেটের মতো ঘাসে ঢাকা মাঠের ওপারে চোখে পড়ল দেওয়ানি আম। এদিকে রয়েছে দেওয়ানি আম, আর তার উল্টো দিকে রয়েছে নহবতখানা। ছোটবেলায় ইতিহাসের বইয়ে বহু পড়েছি দেওয়ানি আমের কথা, কিন্তু এবার বাস্তবে দেওয়ানি আম দেখবার সুযোগ হলো। আমি রয়েছে এখন দেওয়ানি আম। দেওয়ানি আম শাহজাহানের তৈরি সেই দেওয়ানি আম, যেখানে শাহজাহান তার সাধারণ প্রজাদের সমস্ত অভাব অভিযোগ সেই সব কথা শুনতেন এই দেওয়ানি আমে বসে। রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি দেওয়ানি আমের এই বিল্ডিংটি 100 ফুট বাই 60 ফুটের এই দেওয়ানি আম 27টা স্কয়ার পার্টে সুন্দরভাবে ডিজাইন করা পিলার দিয়ে বিভক্ত। 3 দিক উন্মুক্ত এবং পিছনের দিকে কিছু ঘর রয়েছে, যার দরজা দরবারের দিকেই ফেস করে আছে। গ্লাস দিয়ে ঘেরা রয়েছে মার্বেল পাথরের তৈরি সিংহাসনটি, যাতে পাখি বা অন্যান্য জিনিস এখানে নোংরা না করে। জিনিসটাকে সুন্দরভাবে সুরক্ষিত রাখা আছে কাঁচের ওয়াল দিয়ে। এই সিংহাসনে বসেই শাহজাহান তার প্রজাদের সমস্ত অভাব অভিযোগের কথা শুনতেন এই দেওয়ানি আমে বসে। সামনে ফুটবল খেলার মাঠের মতো যে বড় প্রাঙ্গণটি দেখা যাচ্ছে, তার চারিদিকে গাছপালা দিয়ে সাজানো এবং এরই মাঝখান দিয়ে চলে গেছে চওড়া বাঁধানো রাস্তা। এই বিল্ডিংগুলো পরবর্তীকালে দেখে বোঝা যাচ্ছে ব্রিটিশ স্ট্রাকচার। সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা দ্বিতীয় বাহাদুর শাহকে বন্দি করে রেড ফোর্টকে নিজেদের দখলে নেয় এবং ব্রিটিশ আর্মির এটা একটা ক্যান্টনমেন্টে পরিণত করে। এবং পরবর্তীকালে স্ট্রাকচারগুলো ব্রিটিশরাই বানিয়েছিলেন অফিসার্সদের বিভিন্ন অফিসিয়াল কাজের জন্য এবং ক্যান্টনমেন্টের প্রয়োজনে। পরবর্তীকালে 1947 সালের পর ভারতীয় সেনাবাহিনীরও একটা ক্যান্টনমেন্ট ছিল এটা, যেটা 2003 সালে ভারতীয় আর্মি এখান থেকে ক্যান্টনমেন্ট সরিয়ে নেন। বর্তমানে দেখতে পাচ্ছি ভেতরে মানুষজন, মিউজিয়াম বানানো হয়েছে বলে মিউজিয়ামে সবাই রয়েছে, ঘুরছে। সম্রাট শাহজাহানের তৈরি এই রেড ফোর্ট 2007 সালে ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সম্মান পায়। প্রতি বছর লক্ষ লক্ষ ট্যুরিস্ট দেশ বিদেশ থেকে এই লালকেল্লা চত্বর ভ্রমণ করতে আসেন। দেওয়ানি আমের পিছনের দিকেই যেতেই চোখে পড়ল মতি মসজিদ, হামাম, দেওয়ানি খাস, খাসমহল প্রভৃতি। তবে এগুলো সবই উত্তরের দিকে অবস্থিত। আমরা চলুন এক সাইড থেকে দেখা শুরু করি। প্রথমে দক্ষিণ থেকে আমরা দেখা শুরু করব। প্রথমেই দক্ষিণের দিকে রয়েছে মুমতাজ মহল। এই রয়্যাল অ্যাপার্টমেন্টটি শাহজাহানের প্রিয় পত্নী মুমতাজ মহলের নামে নামাঙ্কিত। এটা ছিল 6টা প্রধান প্রাসাদের মধ্যে অন্যতম একটি, যা যমুনা নদীর মুখোমুখি অবস্থিত ছিল। ভবনটির দেওয়াল এবং
স্তম্ভের নিচের অর্ধেক অংশ সাদা মার্বেল দিয়ে নির্মাণ করা ছিল। খিলানযুক্ত স্তম্ভ দিয়ে এটা 6টা অ্যাপার্টমেন্টে বিভক্ত ছিল। আর্চগুলোতে বিভিন্ন রকম ফ্লাওয়ার পেন্টিং থাকত। পিছনের দিকে ঘরগুলোতে ব্রিটিশ আমলে ব্রিটিশরা বন্দি শিবির বানিয়েছিলেন। এরপরে দেখে নিই রংমহল, প্যালেস অফ কালার। এই মুমতাজ মহল এবং রংমহল এদেরকে জেনানা বলা হতো। এখানে নবাব ফ্যামিলির মহিলারা বাস করতেন। ছোট ঘরটি ছিল মুমতাজ মহল এবং অন্যটি ছিল রংমহল। শ্বেত পাথরে মোড়া রংমহল ছিল চাকচিক্য ভরা অলঙ্কৃত সিলিং এবং আয়নার টুকরো দিয়ে মোজাইক সিলিংয়ের জন্য বিখ্যাত। তবে কালের নিয়মে আজ সব নষ্ট হয়ে গেছে। এই রংমহলের সাথেই বাকি প্রাসাদগুলো সব যুক্ত থাকত নাহের ই বিহিস্ত নামক ক্যানেল অফ প্যারাডাইজ দিয়ে। এই জল দিয়ে পুষ্ট শ্বেত পাথরের জলাধারের জন্য এটি প্রসিদ্ধ ছিল, যা তখনকার দিনে এসির মতো কাজ করত। এই জলাধার বা ক্যানেল সমস্ত বিল্ডিংগুলোর মধ্যে ভিতর দিয়ে যুক্ত থাকত এবং গার্ডেনগুলোর সাথেও এই ক্যানেল যুক্ত থাকত। তবে বর্তমানে গার্ডেনগুলোর অনেক মডিফিকেশন হওয়ায় সেই ক্যানেলগুলো আমরা আর দেখতে পাই না। দিল্লির মুঘল সম্রাটদের ব্যক্তিগত বাসভবন ছিল এই খাসমহল। 3টি অংশে বিভক্ত এই খাসমহল। একটি অংশে বসবার ঘর, একটি অংশ ছিল ঘুমানোর ঘর, আরেকটি অংশ ছিল ধ্যান করবার ঘর। সুন্দরভাবে মার্বেল দিয়ে তৈরি এই খাসমহল, তাতে বিভিন্ন রঙিন পাথরের কারুকার্য লক্ষ্য করা যায়। খাসমহলে বর্তমানে কোনো পর্যটকের ঢোকবার পারমিশন নেই। খাসমহলের পূর্ব দিকে একটা গম্বুজ চোখে পড়ে। গন্তব্য দেওয়ানি খাস। এখানে মুঘল সম্রাট শাহজাহান দরবারি এবং রাষ্ট্রীয় অতিথিদের সাথে এখানে দেখা করতেন এবং পুরো হলটি ছিল শ্বেত পাথরে মোড়া এবং তাতে সোনা, রূপা এবং অন্যান্য মূল্যবান পাথরে খচিত। দেওয়ানি খাসের দেওয়ালে শ্বেত পাথরের গায়ে বিভিন্ন রঙিন পাথর দিয়ে তৈরি করা বিভিন্ন ডিজাইন মুঘলদের স্থাপত্য শৈলীর এক নিদর্শন। ময়ূর সিংহাসন ছিল দেওয়ানি খাসের মুকুটের মতো। প্রায় তাজমহলের চেয়েও দ্বিগুণ অর্থ ব্যয় করে বহু স্বাদ করে বানিয়েছিলেন শাহজাহান এই ময়ূর সিংহাসন। পরবর্তীকালে মুঘল সাম্রাজ্য দুর্বল হলে 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ ভারত আক্রমণ করে এই ময়ূর সিংহাসন লুট করে নিয়ে যায়। বর্তমানে অনেকে মনে করেন এটি ইরানে রয়েছে, কিন্তু বহু হাত ঘুরে এই ময়ূর সিংহাসনের বিখ্যাত কোহিনূর হীরা বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে রয়েছে। এর পরের গন্তব্য হামাম। দেখুন কিভাবে মহলের প্রত্যেকটা বিল্ডিং উত্তর থেকে দক্ষিণে পরপর এক সারিতে তৈরি করা হয়েছে। দেওয়ানি খাসের পাশেই রয়েছে হামাম। এই হামামে 3টি কক্ষ আলাদা আলাদা ছিল, যেখানে বয়স্করা এবং বাচ্চাদের আলাদা স্নানের ব্যবস্থা ছিল। শ্বেত পাথরে মোড়া অত্যন্ত সুন্দরভাবে কারুকার্যময় এই হামাম। এর পশ্চিমের যে দেওয়াল, যেটা মতি মসজিদের দিকে, তাতে স্টিম বাথের ব্যবস্থা থাকত। পিছনে রয়েছে হামাম। সম্রাটের ফ্যামিলির লোকজনের স্নানাগার ছিল এটি। দেওয়ানি খাস, আর তার পাশে রয়েছে খাসমহল, আর তার পাশে রয়েছে রংমহল, সবার শেষেরটা রংমহল। পরের গন্তব্য মতি মসজিদ। হামামের পশ্চিমে রয়েছে মতি মসজিদ। এই মসজিদটি
নির্মাণ করা হয়েছিল অনেক পরে। 1659 সালে শাহজাহানের পুত্র অরঙ্গজেব ব্যক্তিগত মসজিদ হিসাবে এটি নির্মাণ করেন। এটা একটা ছোট 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ। এই মসজিদটি পুরোপুরি শ্বেত পাথরে নির্মিত। সামনে চোখে পড়ল একটা ডিজাইন করা দরজা। পাশেই জাফরির ফাঁক দিয়ে উঁকি মেরে দেখতে শুরু করলাম। খুব বেশি কিছু না দেখতে পেলেও বুঝতে পারলাম খুব সুন্দরভাবে কারুকার্যময় শ্বেত পাথরের তৈরি এই মসজিদটি। এই লালকেল্লা কমপ্লেক্সের সব থেকে বড় গার্ডেন ছিল এই হায়াত বাস্ক বাগটি। এর অর্থ লাইফ বেস্টোয়িং গার্ডেন, অর্থাৎ জীবন প্রদায়ী গার্ডেন। রেড ফোর্টের উত্তর পূর্ব প্রান্তে এই গার্ডেনটি অবস্থিত। এই গার্ডেনের 2 প্রান্তে 2টি প্যাভিলিয়ন রয়েছে। একটির নাম সাওয়ান, একটির নাম ভাদো। সাওয়ান ভাদো হিন্দু ক্যালেন্ডার অনুসারে শ্রাবণ এবং ভাদ্র মাসকে বোঝায়, যে সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এই সাওয়ান ভাদো ইন্ডিকেট করে এই গার্ডেনটি বিভিন্ন জলাধারে পূর্ণ ছিল। সাওয়ান ভাদো 2টি প্যাভিলিয়ন থেকেই জল প্রবাহিত হয়ে মাঝে যে ট্যাঙ্কটি দেখছেন জাফর মহল, এই জাফর মহলটা পরবর্তীকালে বাহাদুর শাহ জাফর তৈরি করেন এই পুকুরের মাঝখানে। আগে এটি ছিল না, শাহজাহান তৈরি করে গেছিলেন এই পুকুরটি। ব্রিটিশরা পরবর্তীকালে এই স্ট্রাকচারগুলো বানায়। এরা কিন্তু আগের পুরনো স্ট্রাকচারের ঐতিহাসিক গুরুত্ব বুঝতেন এবং এগুলোর কিন্তু কোনো ক্ষতি করেননি। উল্টো দিকে রয়েছে, আরও একটু এগিয়ে গেলে দেখতে পাবো ভাদো সেই প্যাভিলিয়নটি। একটা টাইমে এর ভেতর দিয়ে ক্রিস ক্রস করে জলপ্রবাহ হতো এবং অনেক ফাউন্টেন ছিল। অসম্ভব সুন্দরভাবে মেনটেন করা একটি পার্ক ছিল। কিন্তু সিপাহী বিদ্রোহের পরবর্তীকালে ব্রিটিশরা এটাকে ক্যান্টনমেন্ট বানালে বিভিন্নভাবে পার্কটিকে মডিফাই করা হয়। ফলে পার্কটির আগের চরিত্র অনেক অংশেই চেঞ্জ হয়ে গেছে। পরবর্তীকালে লর্ড কার্জন অনেকটা এটি রেস্টোর করার চেষ্টা করেছেন, বাট পূর্বের অবস্থায় কিন্তু সেটিকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এই হচ্ছে ভাদো প্যাভিলিয়ন। মার্বেল পাথর দিয়ে তৈরি করা এই সাওয়ান ভাদো 2টো প্যাভিলিয়নই প্রায় আইডেন্টিক্যাল। এরপরে পাশে মিউজিয়ামটি ঘুরে দেখে নিন। এর কোনো এন্ট্রি ফি লাগে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও দেখবার জন্য। সারাদিন ঘোরাঘুরির পর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। পাশে ক্যান্টিন থেকে লাঞ্চ করে নিলাম। এর পাশে ওয়াশরুমও রয়েছে।